নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে লন্ডন থেকে সংযুক্ত আছেন সৈয়দ বদলুর আহসান। তিনি একজন প্রবীণ সাংবাদিক, বাংলাদেশের এবং লন্ডনে দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা করছেন এবং তার সাম্প্রতিক কাজকর্মের মধ্যে একটা বড় অংশ হচ্ছে মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিবুর রহমান, তাকে নিয়ে চর্চা। তো আমরা তাকে সংযুক্ত করেছি এই কারণে যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন এই বিষয়টি নিয়ে আবার নতুন করে একটা বিতর্ক দানা বেঁধেছে। সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছেন স্বয়ং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি বলেছেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। তো অনেকেই জানেন যে মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু এই বিতর্ক পাশাপাশি আছে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তো আমরা মিস্টার আহসানের কাছ থেকে এই বিষয়ে খানিকটা শুনতে চাই যে তিনি কি বলতে চান। মিস্টার আহসান, আপনাকে দ্য ওয়ালে অনেক স্বাগত জানাই। আপনি তো আমার বিষয়টি বুঝতেই পারলেন, প্রশ্নটি আপনি যদি সরাসরি উত্তরে চলে যান তাহলে ভালো হয়। জি, ধন্যবাদ আপনাকে। সরাসরি প্রশ্ন দিতে গিয়ে প্রথমেই যেটা বলবো যে 1971 সালের 26শে মার্চ ভোরে, খুব ভোরে, যখন 26শে মার্চ শুরু হয় রাত 12টার পর 25শে মার্চ শেষ হয় এবং 26শে মার্চ শুরু হয়, তখন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন এবং ঘোষণার বাণীটা তিনি চট্টগ্রামে অবস্থানরত সিনিয়র আওয়ামী লীগ নেতা M.A. হান্নান তার কাছে তিনি বার্তাটা পাঠিয়ে দেন এবং পাঠানোর কিছুক্ষণ পরেই আপনারা সকলেই জানেন যে 25শে মার্চ রাত 11:30টায় বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনী গণহত্যা চালু করে অপারেশন সার্চলাইট নামে। এর কিছুক্ষণ পরেই 12টার পর বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটা হয়। তিনি যেমনটি বললাম, তিনি চট্টগ্রামে হান্নান সাহেবের কাছে পাঠিয়ে দেন। এটা কিভাবে পাঠিয়ে দিলেন? পাঠিয়ে দিলেন বলতে কিভাবে পাঠিয়ে দিলেন? তিনি একটা টেলেক্স মেসেজের মাধ্যমে, আপনার একটা রেডিও ট্রান্সমিটার ছিল, তার মাধ্যমে তিনি বাণীটা পাঠিয়ে দিয়েছেন, যেটা পরবর্তীতে যেই বার্তাটা যে হান্নান সাহেবের কাছে পৌঁছেছেন কিনা তিনি এটা পরবর্তীতে এটা আমাদের সকলকে জানিয়েছিলেন। তো দুঃখজনক ভাবে সেই ব্যক্তি এখন মৃত। তো এইভাবে তিনি হান্নান সাহেবের কাছে পাঠিয়ে দেন। হান্নান সাহেব সেই বাণীটা আবার প্রচার করলেন তখন বিপ্লবী বেতার কেন্দ্র থেকে, সেই 26শে মার্চেই যখন ঢাকায় গণহত্যা চলছে, হান্নান সাহেব এটা প্রচার করলেন। এটা প্রাথমিক বিষয়টি। তারপর 26শে মার্চ রাত একটার দিকে বঙ্গবন্ধুকে পাকিস্তান সেনাবাহিনী গ্রেপ্তার করে এবং তাকে ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি কিছুদিন ছিলেন, সেখানে কিছুদিন তাকে রাখা হয় এবং কিছুদিন পর তাকে পাকিস্তানে অত্যন্ত গোপনীয়তার সাথে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়। আর 27 পরের দিন, এটা তো 26শে মার্চের ঘটনার কথা বললাম, 27শে মার্চ মেজর জিয়াউর রহমান, তিনি তখন পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন, তিনিও বিদ্রোহ ঘোষণা করলেন এবং তিনি প্রাথমিকভাবে একটা ভাষণ দিলেন সেই বিপ্লবী বেতার কেন্দ্র থেকে, যেখানে তিনি নিজেকে স্বঘোষিত রাষ্ট্রপতি হিসেবে দাবি করলেন, বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে। তো সেই বাণীটা কেউ, সেই ওনার যে বাণীটা বা ওনার যে বক্তব্য, এটা কেউ শুনেনি, খুব অল্প সংখ্যক মানুষ শুনেছেন। তো এর মধ্যে যেটা হলো, এই ভাষণের পরে, তার ছোট্ট ভাষণের পরে তিনি নিজেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করলেন। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর ছিলেন আমাদের ডক্টর A.R. মল্লিক, যিনি পরবর্তীতে ভারতে বাংলাদেশের হাই কমিশনার ছিলেন এবং বাংলাদেশের অর্থমন্ত্রী হয়েছিলেন, তিনি এবং আরেকজন প্রাক্তন মন্ত্রী A.K. খান, তিনি ব্যবসায়ী এবং প্রাক্তন মন্ত্রী, আরো কয়েকজন মিলে জিয়াকে ডেকে পাঠালেন এবং বললেন যে তোমার এই বাণী গ্রহণযোগ্য হবে না, তুমি তো পাকিস্তান সেনাবাহিনীর মেজর এবং তুমি মেজর হিসেবে এটা ঘোষণা করেছো, এটাকে বিবেচনা করা হবে যে পাকিস্তান সেনাবাহিনীর একজন অফিসার মিউটিনি বা বিদ্রোহ ঘোষণা করেছে, অতএব তোমাকে আবার নতুন করে ভাষণ দিতে হবে। এবং তারা কিন্তু তাকে অ্যাডভাইস দিলেন কি কি বলতে হবে। পরে 27শে মার্চে ওই সন্ধ্যাবেলায় জিয়াউর রহমান আবার সেখানে গেলেন। সেখানে যে আমাদের বেলাল মোহাম্মদ ছিলেন বিপ্লবী বেতার কেন্দ্রের পরিচালক, তার সাথে যোগাযোগ করলেন এবং তিনি নতুন করে ভাষণ দিলেন। সেই ভাষণে জিয়াউর রহমান পরিষ্কার বললেন যে আমি
ভাষণটা তিনি ইংরেজি ভাষায় করেছিলেন। হুম তিনি পরিষ্কার বললেন, চারবার বললেন যে আমি বাংলাদেশের গ্রেট ন্যাশনাল লিডার, আওয়ার সুপ্রিম কমান্ডার শেখ মুজিবুর রহমানের নামে বাংলাদেশের স্বাধীনতা পাঠ করছি। এটা তিনি চারবার বলেছেন। এইটাই এইটা ছিল জিয়া রহমানের ভাষণ। বঙ্গবন্ধুকে যে বঙ্গবন্ধু যে আমাদের অবিসংবাদিত নেতা, এটা তিনি স্বীকার করেই চারবার জিয়াউর রহমান তো পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েও ছিলেন। তো তিনি কি তার রাষ্ট্রপতি থাকাকালীন সময়েতে কখনো কোনো ভাষণে বা কোনো নথিতে দাবি করেছিলেন যে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক? এই দাবি কি তিনি করেছিলেন কখনো, মানে রাষ্ট্রপতি হিসেবে? না, এটা তিনি কখনো করেনি। এর একটু আগে বলেনি, তিনি যখন দেশ স্বাধীন হলো, আমাদের প্রথম স্বাধীনতা বার্ষিকীতে 26শে মার্চ 1972 সালে আমাদের একটা পত্রিকাতে, দৈনিক বাংলা, তখন দৈনিক পাকিস্তান ছিল 71-এ, পরে এটা দৈনিক বাংলা হলো। সেখানে জিয়া রহমান একটি আর্টিকেল লিখেছিলেন। সেখানে তিনি বঙ্গবন্ধু একটি জাতির জন্ম এই হেডিং দিয়ে, 7ই মার্চের ভাষণকে বলেছিলেন যে গ্রিন সিগন্যাল। গ্রিন সিগন্যাল, হ্যাঁ আপনি জানেন। তো সেটা আবার পরবর্তীতে আবার বিচিত্রা নামে একটা ম্যাগাজিন ছিল, সেখানে প্রকাশিত হলো। কিন্তু জিয়া রহমান যখন ক্ষমতায় এলেন 1975 সালের নভেম্বর মাসে ক্ষমতা এলেন, এবং 1981 সালের 30শে মার্চ পর্যন্ত তার হত্যার পর্যন্ত তিনি ছিলেন। তিনি কিন্তু ব্যক্তিগতভাবে নিজে কখনো দাবি করেননি যে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন বা তিনি তার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। এই কাজগুলো করা হয়েছে তার মৃত্যুর পর থেকে। তার যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারা কিন্তু পরবর্তীতে এই প্রপাগ্যান্ডাটা, এই অসত্য কথাটা তারা এগিয়ে নিয়ে গেছেন। সেটা 21 বছর পর্যন্ত চলেছে। এবং যখন জেনারেল এরশাদ ক্ষমতা এলেন, জেনারেল এরশাদ কিন্তু এই কথা কখনো বলেননি কে স্বাধীনতা ঘোষণা করেছেন, তিনি এই নিয়ে তার মাথা ব্যথা কখনো ছিল না। কিন্তু বিএনপি যখনই ক্ষমতায় ছিল বা যখনই বিরোধী দলে ছিল, এই কথাটা বারবার তারা বলে গেছেন। তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় ফিরে আসে 1996 সালে, 21 বছর পর, 21 বছর পর, তখন আবার এই সত্যটা আবার প্রতিষ্ঠিত হয় যে বাঙালি জাতির জনক এবং স্বাধীনতা ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা তারা করেছে। এখন আবার জিয়া রহমানের দল ক্ষমতায় এসছেন। এটা আপনি যে বললেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কণ্ঠে জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক বলা হলো। হ্যাঁ, এখন আমাদের সংবিধানের রাষ্ট্রপতি সেই ক্ষমতা নেই, এবং রাষ্ট্রপতি আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি। তো তিনি এটা পাঠ করেছেন, তো সেটা তো তিনি বাধ্য পাঠ করতে। কিন্তু কথাটা হচ্ছে, এই বাণীগুলি অসত্য। আপনার কি মনে হয়, আপনি বলছেন যে মানে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান নন, এবং জিয়াউর রহমান নিজে কখনো এরকম দাবিটি করেননি, তাহলে বিএনপি তার দল তারা কেন এই দাবিটা করে? এটা আপনার কি মনে হয়? তারা এটা সবসময় দেখাতে চেয়েছে যে বিএনপির তো দ্বন্দ্ব আওয়ামী লীগের সাথে বরাবরই ছিল, এবং তারা বারবার দেখাতে চেয়েছে যে বিএনপির ভেতরে, বিএনপির মধ্যে মুক্তিযোদ্ধা আছেন। হ্যাঁ, মুক্তিযোদ্ধা আছেন, কয়েকজন আছেন, কিন্তু বিএনপি আবার কিন্তু একটা ডানপন্থী রাজনীতি তারা বিশ্বাস করেন। একটা উদাহরণ হচ্ছে 1975 সালের পরে, 15ই আগস্টের পরে, যে বিএনপি যখন আসে, বিএনপি আসার আগেই বিএনপির পক্ষের লোক যারা ছিলেন, জিয়া রহমানের কাছের লোক যারা ছিলেন, তারা কিন্তু একটা প্রচার করার চেষ্টা শুরু করলেন। সেটা হচ্ছে, তারা বলছে যে আমাদের দেশটা, বাংলাদেশটা বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে প্রতিষ্ঠিত। সেই অসত্য থেকে সেটা শুরু হলো। আমরা কিন্তু বাঙালি জাতি, আমরা 7.5 কোটি বাঙালি ছিলাম 1971 সালে। আমাদের যুদ্ধটা ছিল বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে। তো এরা এসে বিএনপি প্রতিষ্ঠার আগে এবং বিএনপি প্রতিষ্ঠার পরেও তারা বরাবরই প্রচার করে আসছেন, এখনো করছেন, যে যুদ্ধটা ছিল বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে। এখন আমাদের দাবিটা হলো যে আমরা বাংলাদেশি নই, আমরা বাঙালি। তো অনেকে প্রশ্ন করে, তাহলে বাংলাদেশটা যে আমাদের দেশ, আমরা বলি হ্যাঁ, বাংলাদেশটা জিওগ্রাফি
ভৌগোলিকভাবে দেশটা আমাদের বাংলাদেশ, হুম কিন্তু আমাদের জাতীয়তাবাদ আমাদের ভাষার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে 1952 সালের যে ভাষা আন্দোলন তার হুম ভিত্তিতে, এবং পরবর্তীতে যতগুলি আন্দোলন হয়েছে, হুম বাঙালির আন্দোলন, 6 দফা আন্দোলন বলেন, হুম মুক্তিযুদ্ধ বলেন, সেগুলো বাঙালি হিসেবে আমরা যুদ্ধ করেছি, এবং 71-এ সেটাই হয়েছে, জয় বাংলা আমরা বলেছি, এখনো বলি। তো হুম এই বিএনপি এটা বলার সবসময় চেষ্টা করেছে বেগম খালেদা জিয়ার মানে সময়। আপনি তার এখন মানে তার বলছেন পুত্র, যে বিএনপি মুক্তিযুদ্ধের কৃতিত্ব নেওয়ার জন্যেই খুব কৌশলগতভাবে এই প্রচারটা চালিয়ে যায় যে মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান, এটা তারা চালিয়ে যায়। কিন্তু আমি জি, যে আপনার কথা শুনে তাই মনে হলো, কিন্তু আমি আপনাকে বলতে চাই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ঘোষক, তার নথিপত্র প্রমাণ এই যে স্বাধীনতার 55 বছর পর সেগুলি কি আছে? মানে এই বিতর্কের অবশ্যই। অবসানের জন্য তো নথিপত্র দরকার। না, নথিপত্র আছে, এবং আওয়ামী লীগের যে গত 15 বছরের যে শাসনামল ছিল, হুম এর মধ্যে কিন্তু তারা সব ডকুমেন্টস তারা জোগাড় করেছেন, এগুলো সবগুলো আছে। এবং আরেকটা কথা, যখন স্বাধীনতার ঘোষণা করা হয়, বঙ্গবন্ধু যখন করেন, হুম তখন যে ব্রিটিশ সাংবাদিক ডেভিড লোশ্যাক, হুম তার গ্রন্থে হুম তিনি পরিষ্কার বলে গেছেন যে খুব ক্ষীণ কণ্ঠে আমরা শুনলাম শেখ মুজিবুর রহমানের কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হচ্ছে 26শে মার্চ। এটা তার বইয়েতে তিনি লিখে গেছেন, এবং বইয়ের আগে তিনি যে প্রাথমিকভাবে রিপোর্ট করেছিলেন হুম পাকিস্তানি গণহত্যার সূচনা লগ্নে, সেটা হুম বলে গেছেন। এবং এই ডেভিড লোশাকের যে কথাটা, হুম সেটা আবার যে উইটনেস টু সারেন্ডারের যে লেখক পাকিস্তানি সিদ্দিক সালিক, সিদ্দিক সালেক, তিনিও কিন্তু ওইখানে মানে উল্লেখ করেছেন পাকিস্তানি যে ডেভিড সেনাবাহিনী লোশাক এটা তৎকালীন বলেছেন। সময়কার যিনি জনসংযোগ আধিকারিক জি, জি, ঢাকায় ছিলেন, এবং ঢাকায় তিনি ছিলেন। পরবর্তীতে যুদ্ধবন্দী হিসেবে হুম হুম ভারতে ছিলেন। হুম হুম তো এই নথিপত্রগুলো সবগুলো আছে, কিন্তু এখন হুম মানে সমস্যা হচ্ছে কি, আওয়ামী লীগ যে যে প্রথম 3-4 বছরে দেশটা বঙ্গবন্ধু সুসংগঠিত করার কাজেই ব্যস্ত ছিলেন। হুম তারপর তো 25-21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, হুম অনেক নথিপত্র হারিয়ে গিয়েছিল, পাওয়া যাচ্ছিল না। কিন্তু শেখ হাসিনা যখন ফিরে এলেন 1996 সাল থেকে হুম 2001 সাল পর্যন্ত, আবার 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত, তখন কিন্তু সব ডকুমেন্টস গুলি আছে, এবং সব প্রমাণ সব আছে, এবং যারা উইটনেস ছিলেন তাদের বক্তব্য আছে, এই ডকুমেন্টস আছে, এর মধ্যে অস্বীকার করার কোনো উপায় নেই যে বঙ্গবন্ধু যে আপনি আপনি স্বাধীনতা আপনি ঘোষণা যেটা করে গেছেন। আপনার বক্তব্য শুনলাম, আমি তাহলে একটা প্রশ্ন করি যে মানে এটা ঠিক কথা যে আহ, রাষ্ট্রপতিকে সরকারের লিখে দেওয়া ভাষণ পাঠ করতে হয় এবং খুব বেশি তাতে রাষ্ট্রপতির কলম চালানোর সুযোগ থাকে না, কিন্তু কিছু মৌলিক বিষয় তো থাকে যেগুলো ইতিহাসের অংশ, সেটা যদি মানে অন্য কথা আসে বা যেটাকে বলা হয় যে বিকৃতির অভিযোগ অনেকে করছেন, তো সেই রকম পরিস্থিতিতে রাষ্ট্রপতির মতন সাংবিধানিক প্রধানের কি করণীয়, মানে উনি কি করেছেন সেটা তো আমরা জেনে গেছি, কিন্তু কি করণীয় বলে আপনার মনে হয়? আপনি একজন সিনিয়র জার্নালিস্ট, আপনার কি মনে হয়? আমি এবং আমরা আরো কয়েকজন মিলে গত কিছুদিন ধরে এই বিষয়ে কথা বলছি, রাষ্ট্রপতির বিষয়টা নিয়ে কথা বলছি। হুম হ্যাঁ, সংবিধানে রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা নেই, হুম কিন্তু তারপরও একটা একটা নীতিগত অবস্থান নেওয়ার দরকার ছিল। এখন তিনি যে যে সরকার আছে এখন, যে হুম ক্যাবিনেট আছে, যে প্রধানমন্ত্রী আছেন, হুম তাদেরকে বলতে পারতেন যে এই কথাগুলো পরিবর্তন করা করা দরকার, হুম যে এই কথাগুলো বলা যাবে না, যেমন জয় বাংলা বাদ দিয়ে বাংলাদেশ জিন্দাবাদ বলা যাবে না। হুম আর জিয়া রহমান যে স্বাধীনতা ঘোষক, হ্যাঁ, এটা আমি হয়তো বলবো, আমি রাষ্ট্রপতির কথা উদাহরণ বলছি, রাষ্ট্রপতি বলতে পারতে যে আমি বলবো, কিন্তু সাথে এটা বলবো যে অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মানে মুজিবুর রহমান এগুলি বলা দরকার। তো আচ্ছা এইগুলো একটা ওনার একটা নীতিগত অবস্থান নেওয়া উচিত ছিল। কেন সেটা তিনি নেননি, সমস্যা হচ্ছে এখন ওনার জন্য সমস্যা, যে পরবর্তীতে তিনি কিন্তু ইদানিং গতকাল থেকে আমি দেখছি যে আমাদের সামাজিক মাধ্যমে যারা আওয়ামী লীগের সমর্থক বা হুম একাত্তরের চেতনায় বিশ্বাসী, তারা হুম কিন্তু ওনার প্রচুর সমালোচনা করে যাচ্ছেন। হ্যাঁ, কিন্তু তো আমি তাকে এখানে একটা বিষয় আপনাকে জিজ্ঞাসা করি যে ওনার সমালোচনা আওয়ামী লীগের লোকেরা করতেই পারেন, আপনার কি মনে হয় যে এই যে একজন অরাজনীতির মানে রাজনীতির জগতের বাইরের একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি করে দেওয়া, মানে বাংলাদেশের মতন পলিটিক্যালি সেন্সিটিভ একটা রাষ্ট্রে, কারণ উনি তো রাজনীতির মানুষ ছিলেন না, বিচারালয়ে ছিলেন,
তারপর সেখান থেকে কিছু কমিশনের এবং মানে দুর্নীতি দমন কমিশনের খুব সাধারণ মানে একটা পদে উনি চাকরি করেছেন। এই প্রসঙ্গটা কিন্তু বারে বারে এসছে যে রাষ্ট্রপতির মতন গুরুত্বপূর্ণ দায়িত্বভার তাকে দেওয়ার সিদ্ধান্তটা সঠিক ছিল কিনা, এবং রাজনীতির বাইরের মানুষ তো এইটা আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ তথা শেখ হাসিনার এটা একটা ভুলও ছিল যে এরকম একজন ব্যক্তিকে, মানে পলিটিক্যাল রাষ্ট্রপতি থাকলে হয়তো খানিকটা ফাইট করতেন, অনেকে এটা মনে এটা করেন আমি আর কি। আপনার সাথে না, এটা আমি আপনার সাথে একমত। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন। না, একজন আমি বলছি না, এটা রাজনীতিবিদ, আমাকে অনেকে বলছেন যে না না গোড়ায় গলদ আর না, কি। না, অনেকে অনেকে বলছেন, আমিও ওদের সাথে একমত, যে একজন রাজনীতিবিদ যদি থাকতেন তাহলে কিন্তু বিষয়টা হয়তো অন্যভাবে নেওয়া যেত। কারণ আমরা দেখেছি তো বাংলাদেশের ইতিহাসে অনেক রাষ্ট্রপতি এসেছেন যারা রাজনীতিবিদ ছিলেন, আবার অনেক বিচার রাষ্ট্রপতি এসেছেন তারা বিচারকও ছিলেন, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ছিলেন। হুম। তো এখানে আহ, যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের যে উইকনেসটা, হুম। এটা কিন্তু এই আমরা এই 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 দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে তিনি সেই সাহসটি, সেই প্রাজ্ঞ, হুম। সেই সাহসটি তিনি দেখাতে পারেননি। আপনার কি যার মনে জন্য হয় যে বিএনপি খুব মানে পরিকল্পিতভাবেই এই শেখ হাসিনা মনোনীত রাষ্ট্রপতিকে রেখে দিতে চাইছে, যে তাকে দিয়ে এরকম আরও কিছু কাজ তারা করিয়ে নেবে, মানে বাংলাদেশ জিন্দাবাদ বলাবে, জয় বাংলা বলাবে না, তারপর স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই কথাটা রাষ্ট্রপতিকে দিয়ে সংসদে বলিয়ে নিল? আপনার কি মনে হয় যে এরকম আরও অনেক মানে পরিকল্পনার কারণেই মানে এই বিষয়টা করা হলো, মানে রাষ্ট্রপতিকে মেনে নিচ্ছে তারা? এটা তো এটা তো সুপরিকল্পিত ভাবে, এবং বিএনপি এবং আওয়ামী লীগ বিরোধী যারা আছেন হুম। হুম। সংসদে বা সংসদের বাইরে, তারা এখন দেখানোর চেষ্টা করবে, বরঞ্চ দেখাতে শুরুই করেছে যে আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি হুম। যিনি 2024 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর কথা বলতেন, জয় বাংলার কথা বলতেন, হুম। তার মুখ দিয়েই এখন জিয়া রহমানের কথা বলানো হচ্ছে, বাংলাদেশ জিন্দাবাদ বলানো হচ্ছে। আমরা তো এটাও একবার শুনেছিলাম যে মানে এই মোহাম্মদ শাহাবুদ্দিন 15ই আগস্ট 1975-এ বঙ্গবন্ধু হত্যার দিনে, তখন তিনি তরুণ মানে ছাত্র, তিনি পথে নেমে হ্যাঁ, প্রতিবাদ করেছিলেন এবং তার 3 বছর জেল হয়েছিল। মানে সেই জি, মানুষ হ্যাঁ, আজকে বলছেন, হ্যাঁ আমি তার মানে জীবনীতেই আমি পড়েছি যে তার 3 বছর তার কারাবাস হয়েছিল বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করায়। আর সেই ব্যক্তি এখন বলছেন যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। তো আপনার জি। তার মানে মনে হয় যে এটা বিএনপির খুব পরিকল্পিত একটা সিদ্ধান্ত যে তারা আওয়ামী লীগ জমানার রাষ্ট্রপতিকে রেখে দিয়ে তাদের রাজনৈতিক কার্যসিদ্ধি করে নেবে, এটাই আপনার মনে হয় আর কি? তারা এখন দেখানোর চেষ্টা করবে যে লোক লোককে দেখানো, জনগণকে দেখানোর চেষ্টা করবেন বা বোঝানোর চেষ্টা করবেন যে এই ধরনের লোক আওয়ামী লীগ রেখে গেছে বিভিন্ন স্থানে রাষ্ট্রপতির মতো। এবং আপনাকে দেখো, আপনাকে এরাই হচ্ছে হ্যাঁ, এরাই হচ্ছে জি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনি ভালো থাকুন, বাংলাদেশের মঙ্গল হোক। নমস্কার, শুভরাত্রি।